হলে আমাদের উপর অর্পিত দায়িত্ব অনুযায়ী আমরা একটি অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করব। বিমস্টেক শীর্ষ সম্মেলনে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা এই কথা বলেন। তিনি একজন উপদেষ্টা। আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে জাতীয় নাগরিক পার্টি একটা জনমত তৈরির চেষ্টা করছে। তারা বলছে যে সরকারের পক্ষ থেকে একটা সিস্টেম আমরা দেখছি যে মাহফুজ এই ঈদের সময় বিভিন্ন জায়গায় তারা তাদের যে রাজনৈতিক কর্মকাণ্ড, এই শুল্কর সঙ্গে যখন এটাকে বেসিক ফান্ডামেন্টাল শুল্ক বলা হয়, আমাদের দেশে ধরুন শুল্ক যদি হয় 5% কথায় কথায় কোনো একটা জায়গাতে, তো সেটার সঙ্গে এটাকে বলা হয় কাস্টমস ট্যারিফ, তার সঙ্গে ভ্যাট যুক্ত হয়, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স যুক্ত হয়, আরও অলমোস্ট 10 to 15% যুক্ত হয়। তো সেই সফলতা কতটুকু অর্জন হলো? অথবা যদি পাল্টা প্রশ্ন তুলি, ভারতের কাছে বাংলাদেশের রাজনৈতিক পরাজয় কি আবারও ঘটলো? বিষয়টি হচ্ছে যে অনেক বেশি দেন দরবার, অনেক বেশি তদবির কিংবা আবেদনের মধ্য দিয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে এবং এই বৈঠক এবং তার আগের রাতে, বৃহস্পতিবার রাতে বিমস্টেক সম্মেলনে যে ডিনার, সেই ডিনারে দুজনের যে উপস্থিতি, নরেন্দ্র মোদী এবং আমাদের প্রধান নির্বাচনের কথা বিমস্টেক শীর্ষ সম্মেলনে না তুললেও পারতেন ডক্টর মোহাম্মদ ইউনূস, কিন্তু তিনি বলেছেন যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। এটার মধ্য দিয়ে আন্তর্জাতিক পর্যায়ে ডক্টর মোহাম্মদ ইউনূস যে নির্বাচন দিতে চায়, এটা একটা কমিটমেন্ট, এটার একটা আলাদা গুরুত্ব আছে। এই বিমস্টেক সম্মেলন বাংলাদেশের নির্বাচন নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, এটা কোনো ইস্যু না, কিন্তু তারপরেও ডক্টর মোহাম্মদ ইউনূস তার সরকারের যে অগ্রাধিকার এবং আন্তরিকতা, সেটা কিন্তু তিনি প্রকাশ করে দিলেন। অন্তত তার এই বক্তব্যের মধ্যে দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ও বুঝলো যে না, একটা রেগুলার গভর্নমেন্ট ডক্টর মোহাম্মদ ইউনূসও চাই, আর দেশের রাজনৈতিক দলগুলো তো চাই। তো দেশের রাজনৈতিক দলগুলোর জন্য এটা একটা বড় ধাক্কাও বলা যায়, যে অনেকে আকার ইঙ্গিত দিয়ে বলার চেষ্টা করছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন দিতে চায় না, নানা অজুহাতে পিছাতে চায়। কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে এই কথা, অর্থাৎ যত দ্রুত সম্ভব, সেই যত দ্রুত সম্ভব তো আর 2-3 বছর হবে না, 6 মাস হতে পারে, 1 বছর হতে পারে। তো ঠিকই আছে, সেই অনুযায়ী তাহলে সেই যত দ্রুত যদি সময়সীমা তিনি সেখানে বলেননি ডিসেম্বর, জানুয়ারি, জুন, কিন্তু ওভারঅল একটা যে কমিটমেন্ট করে আসা, এটা গুরুত্বপূর্ণ। তিনি বলছেন যে আমি আমাদের জনগণকে আশ্বস্ত করেছি যে প্রয়োজনীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের, তাতে আমরা অবশ্যই এটুকু খেয়াল করেছি, দুজনের যে জেস্টার, দুজনের যে বডি ল্যাঙ্গুয়েজ, অ্যাপিয়ারেন্স, তা সম্পূর্ণ বিপরীত। নিশ্চিতভাবে আমাদের প্রধান উপদেষ্টা বেশ হাস্যজ্জ্বল ছিলেন, থাকারই কথা, কিন্তু নরেন্দ্র মোদী বেশ গুরুগম্ভীর ভাব নিয়েছিলেন এবং এটির মধ্য দিয়ে তিনি কি বার্তা দিলেন? তিনি বার্তা দেওয়ার চেষ্টা করেছেন তার প্রয়োজনে নয়, বাংলাদেশের অনেক বেশি আবেদনের পরিপ্রেক্ষিতে তিনি এতে সাড়া দিয়েছেন এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অথবা প্রধান উপদেষ্টা, প্রেস সচিব যত কিছুই আমাদের কাছে সামনে তুলে ধরার চেষ্টা করুন না কেন, তাতে এটুকু প্রমাণিত হয়েছে শুধুমাত্র সৌজন্যতা রক্ষার জন্য, বাংলাদেশকে শেষমেশ একটি সম্মান দেখানোর জন্য নরেন্দ্র মোদী এই বৈঠকে বসেছেন। এবং যদি বৈঠকটিতে তিনি না বসতেন, সেই যে সেপ্টেম্বর থেকে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইডলাইনে বৈঠকের একটি সম্ভাবনা কিংবা বাংলাদেশের প্রত্যাশা, পরবর্তী 3 সফরের আগে ভারত সফর করতে চেয়েছিলেন নরেন্দ্র মোদী, আমাদের প্রধান উপদেষ্টা, সেখানেও কোনো ধরনের ভারতের সম্মতি না আসা এবং পরবর্তীতে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে যে বৈঠকের বিষয়টি, সেখান থেকেও বৈঠকের আগ মুহূর্ত পর্যন্ত কোনো ধরনের নিশ্চয়তার আভাস না পাওয়া ভারতের পক্ষ থেকে সবকিছু প্রমাণ করে যে এটি নরেন্দ্র মোদী কেবল সৌজন্যতা রক্ষা করেছেন। এবং যদি তিনি এটি না করতেন, আন্তর্জাতিক বিশ্বে সম্ভবত বরঞ্চ আমাদের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দেখানোটা সহজ ছিল যে আমরা দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে দুই দেশের মধ্যে, দুই রাষ্ট্রের মধ্যে যে ধরনের সংকট বা সমস্যা রয়েছে তার সমাধানের জন্য বারবার বসতে চেয়েছিলাম, ভারত সেটিতে সাড়া দেয়নি। শেষমেশ নরেন্দ্র মোদী কিন্তু সেই অস্ত্র বেছে নিয়েছেন, বাংলাদেশের হাতে অস্ত্রটি তুলে দিতে চাননি। এটি আমার বিশ্লেষণ। এবং যদি আরও গুরুত্বের সঙ্গে আমরা গভীরে যাওয়ার চেষ্টা করি, যেই 24শে আন্দোলনকে বলা হচ্ছে, জাতীয় নাগরিক পার্টির যে নেতারা কিংবা যারা সাবেক সমন্বয়ক, তারা বারবার বলার চেষ্টা করেছেন যে 24শে আন্দোলনটি ছিল, 24শে গণঅভ্যুত্থানটি ছিল ভারত মুক্ত বাংলাদেশ বিনির্মাণের। যেই ভারতকে বারবার বলা হয়েছে ভারতের উদ্দেশ্যে যে আমরা বুক দেখাবো, এখন আর পেট নয়, আমরা চোখে চোখ রেখে কথা বলবো, আমরা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করব, সেটিকে আমরা বজায় রাখতে পেরেছি? অবশ্যই আমরা ভারতের আগ্রাসন নীতি কোনোভাবে মেনে নিতে পারি না, ভারতের যে আধিপত্যবাদ, সেটির বিরুদ্ধে আমরা সবসময় কথা বলছি। কিন্তু সেই কথা বলতে গিয়ে এত অতিরঞ্জিত মাত্রায় যেসব মন্তব্য করা হয়েছে খোদ আমাদের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কিংবা সরকারের অন্যতম উপদেষ্টা মাহফুজ আলম অথবা ছাত্র প্রতিনিধি বা সাবেক সমন্বয়কদের পক্ষ থেকে, এইগুলো করে পরবর্তীতে আবার অনেকখানি অনুনয়, বিনয়, অনুরোধ, আবেদন, এত কিছুর মধ্য দিয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করতে হবে কেন? যদি আমরা বুক দেখাতে চাই, বুক দেখাবো। আমরা আমাদের পররাষ্ট্রনীতি, আমাদের শক্ত মেরুদণ্ডের উপর কখনো দাঁড় করাতে পারছি না। এবং কি প্রয়োজন ছিল এই কথাবার্তাগুলো বলার, যে বাংলাদেশের মানচিত্র বড় করতে হবে ভারতের বিশেষ বিশেষ অঞ্চল দখল করে? কি প্রয়োজন ছিল যে বলার যে বঙ্গোপসাগরের একমাত্র কর্তৃত্ব, অভিভাবকত্ব আমাদের? এবং তার জবাব দেওয়ার চেষ্টা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমাদের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হয়েছে, প্রেস সচিব মিস্টার শফিকুল আলম গণমাধ্যমকে জানিয়েছেন যে কর্মকাণ্ড চালিয়েছে, সেখানে জনাব মাহফুজ বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা শুধু সরকারের কাজ না, এটাতে জনগণের দরকার আছে, রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত নিতে হবে। তো কেউ কেউ বলছেন যে রাজনৈতিক দলগুলোর কাঁধে বন্দুক রেখে আওয়ামী লীগকে স্বীকার করতে চাচ্ছে এই জাতীয় নাগরিক পার্টি অথবা সরকারের মধ্যে যারা জাতীয় নাগরিক পার্টির সাথে কানেক্টেড আছেন। তো এটিকে আদৌ সম্ভব হবে? না, সম্ভব হবে না।
এবার নামটা বলছি, যারা নাম জানেন নিশ্চয়ই লিখেছেন, জনাব আবুল খায়ের ভূঁইয়া। আওয়ামী লীগ নিষিদ্ধ প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা জনাব আবুল খায়ের ভূঁইয়া বলছেন, কাউকে নিষিদ্ধ, কাউকে প্রসিদ্ধ, এটা কোনোটাই করা আমাদের দায়িত্ব নয়, রাষ্ট্রের যারা দায়িত্বে আছেন তাদের দায়িত্ব। এই ধরনের দায় দায়িত্ব আমরা নেব না। নির্বাচন আমাদের দাবি, এর বাইরে আমরা আমাদের কোনো দাবি উত্থাপিত করিনি। এখন এত বড় একজন জায়গা থেকে যখন কোনো ব্যক্তি কথা বলেন, এটা কি শুধুই তার কথা নাকি বিএনপির দলের কথা? কেউ কেউ বলছেন এটা বিএনপির দলেরই কথা, কারণ বিএনপি উদারপন্থী রাজনীতি করে, তারা মনে করে আওয়ামী লীগের নির্বাচনে আসা উচিত। যদিও প্রকাশ্যে আবার কেউ কেউ বলছেন আওয়ামী লীগের বিচার করা উচিত, দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা উচিত। বিএনপির মধ্যে টপ লেভেলে যারা আছেন তাদের মধ্যে নানান মিশ্র প্রতিক্রিয়া আছে। তো তিনি এই বক্তব্য দিয়েছেন কোথায়? লক্ষ্মীপুর প্রেস ক্লাবে শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে লক্ষ্মীপুর 2 আসনের সাবেক এই সংসদ সদস্য এবং জেলা বিএনপির সাবেক সভাপতি তিনি বলছেন, জনগণ যেন তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে তার একটি ব্যবস্থা করে দ্রুততম সময়ে নির্বাচনী রোডম্যাপ দেওয়া সরকারের এখন দায়িত্ব, আর এটা আমাদেরও দায়িত্ব। আমাদের কর্তব্য হলো নির্বাচন। দল হিসেবে কাউকে নিষিদ্ধ প্রসিদ্ধ করা এটা বিএনপি। সেই ক্ষেত্রে মূল ট্যারিফের উপর অর্থাৎ 37% ট্যারিফের উপর ধরুন আরও 10 to 15% অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে। অর্থাৎ সেখানকার আমেরিকান যে জিএসটি, অ্যাডভান্স জিএসটি, আয়কর, তারপরে আরও অনেক কিছু, সব মিলিয়ে দেখা যাচ্ছে যে এখন যে দ্রব্যমূল্য তার সঙ্গে যদি আপনি আরও 15% যোগ করেন বা 12% যোগ করেন, অলমোস্ট 50% দাম বেড়ে যায়। তাহলে 50% যদি দাম বেড়ে যায়, তো যে শার্টটি এখন $100 আমেরিকানরা কিনছেন, সেই শার্টটিকে তাদেরকে কিনতে হবে $150। এখন এই $50 তারা শার্ট কিনতে গিয়ে বাংলাদেশ থেকে যে এখন বছরে $8 বিলিয়ন আমরা যে এক্সপোর্ট করছি, $8 বিলিয়ন যে আমরা এক্সপোর্ট করছি আমেরিকাতে, এটি কি নেমে $5 বিলিয়ন আসবে, $4 বিলিয়ন আসবে, নাকি এটি $12 বিলিয়ন যাবে? এটি নিয়ে বিতর্ক করার কোনো অবকাশ নেই। সম্মত কারণে এই ব্যবসাটা ধস নামবে। আমেরিকাতে যে আমাদের এক্সপোর্ট, সেই এক্সপোর্টটা পরিপূর্ণভাবে ধস নামবে। এখন এই কাজটি ডোনাল্ড ট্রাম্প কেন করলেন? এর কারণ হলো যে আমেরিকাতে বাংলাদেশের যে পোশাক, এটি সাধারণত আমেরিকার গরিব মানুষ যারা আছে তারা ব্যবহার করে। গার্মেন্টসের ভাষায় এগুলোকে বলা হয় লো প্রোডাক্ট। এবং সেখানে গিয়ে আপনি দেখবেন যে বাংলাদেশে তৈরি যে কোনো জিন্স বা প্যান্ট, ওদের যে সকল বড় বড় ব্র্যান্ড শপ রয়েছে তাদের কথা আলাদা, কিন্তু ব্র্যান্ডের বাইরে যেগুলো নন ব্র্যান্ডেড প্রোডাক্ট বাংলাদেশ থেকে যায়, এগুলো এতটা সস্তা, এতটা কম দাম। আপনি আমাদের যে বঙ্গবাজারে যে পুরোনো গার্মেন্টসের মালামাল পাওয়া যায়, এমনকি আমাদের যে ফুটপাতে গার্মেন্টসের যে মালামাল পাওয়া যায়, সেখানে আমেরিকার ভালো ভালো যে দোকানে, সেই দোকানে গিয়ে আপনি $10 যে শার্ট পাবেন, যে প্যান্ট পাবেন, আপনি নিজে অবাক হয়ে যাবেন যেটা কী করে বাংলাদেশ থেকে আসে। তারা বাংলাদেশে একটা শার্ট সেলাই করার জন্য কয় টাকা দেয়, একটা প্যান্ট সেলাই করার জন্য কয় টাকা দেয়, আপনি অবাক হয়ে যাবেন যে 1 ডজন প্যান্ট সেলাই করার জন্য $10 থেকে $15 বেসিক 5 পকেট বেসিক জিন্স, মানে আমরা যে জিন্স প্যান্টগুলো পরি সেগুলো 1 ডজন সেলাই করার জন্য ধরুন $12 অ্যাভারেজে তারা দেয়। তাহলে $1, তো $1 মানে এখন বাংলাদেশে 120 টাকা। আপনি 120 টাকায় বাংলাদেশে কি কোনো একটা প্যান্ট সেলাই করতে পারবেন বলেন? কখনো পারবেন না। এবং এই যে 120 টাকা করে দিচ্ছে, এই 20 টাকার মধ্যে গার্মেন্টসের যত খরচ তাকে এটার মধ্যে মেনটেন করতে হয়। তার সঙ্গে সঙ্গে আবার এটা যদি এফওবি হয়, তাহলে চট্টগ্রাম বন্দর